হ্যালো ভিউয়ার্স, অচ্যুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্লাস 11 এ পড়ছো অর্থাৎ একাদশ শ্রেণীতে সেকেন্ড সেমিস্টারে তোমাদের ইতিহাস সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, টিকা প্রশ্ন, গ্যালিলিও গ্যালিলি বা আধুনিক জ্যোতির্বিজ্ঞায় বা জ্যোতির্বিদ্যা চর্চায় গ্যালিলিও গ্যালিলির অবদান কতখানি, এই সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। এই প্রশ্নের উত্তর নিয়ে বিশদে আলোচনা করব। আলোচনা শেষে তোমাদের জন্য এর অ্যান্সার শিটও আমি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। একাদশ শ্রেণীর ইতিহাস সেকেন্ড সেমিস্টার, গ্যালিলিও গ্যালিলি। গ্যালিলি সম্পর্কে একটা টিকা নিয়ে আলোচনা। তো দেখো, গ্যালিলিও গ্যালিলিকে বুঝতে গেলে আমাদের এর আগে কোপারনিকাসকে বুঝতে হবে। কোপারনিকাস যে আবিষ্কার করেছিলেন সেটি ছিল সূর্য কেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণা। অর্থাৎ এতদিন মানুষ জানতেন, পুরনো প্রাচীনকালে মানুষ জানতেন যে পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে দাঁড়িয়ে আছে এবং তাকে ঘিরে অন্যান্য গ্রহ নক্ষত্রগুলি আবর্তিত হচ্ছে, সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই কোপারনিকাস প্রথম তিনি বলেন যে পৃথিবী কেন্দ্রিক নয়, মহাবিশ্বের নাভি বিন্দুতে অবস্থান করছে সূর্য এবং সূর্যকে কেন্দ্র করে পৃথিবী সহ অন্যান্য গ্রহ নক্ষত্রগুলি সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে এবং এই আবর্তনের পথটা একটা নির্দিষ্ট কক্ষপথে এবং অনেকটা উপবৃত্তাকারে এই আবর্তনটা হয়ে চলেছে। এই বক্তব্য একটা বিপ্লবের সমান। তিনি একটা নতুন কথা বলেন। হাজার হাজার বছর ধরে মানুষের যে ধারণা, সেই ধারণার মূলে কুঠারাঘাত করেছিলেন কোপারনিকাস, করে একটা নতুন বৈপ্লবিক তত্ত্ব খাড়া করেন, যাকে আমরা বলি কোপারনিকান বিপ্লব। এর আগের ক্লাসে আলোচনা করেছি। কোপারনিকাসের এই বক্তব্যকে বা তার এই সূর্যকেন্দ্রিক ধারণাকে প্রমাণ করে দেখান গ্যালিলিও। যে গ্যালিলিও একাধারে ছিলেন একজন জ্যোতির্বিজ্ঞানী, একাধারে ছিলেন গণিতজ্ঞ ও দার্শনিক। 1564 সালে ইতালিতে তিনি জন্মগ্রহণ করেন এবং 1642 সালে তার মৃত্যু হয়। তাকে বলা হয় আধুনিক বিজ্ঞানের জনক। কোপারনিকাসকে যেমন আমরা বলি যে জ্যোতির্বিদ্যার জনক, তেমনি গ্যালিলিও গ্যালিলি ছিলেন আধুনিক বিজ্ঞানের জনক। কেন তিনি আধুনিক বিজ্ঞানের জনক ছিলেন? দেখো, সৌর জগৎ সম্পর্কে তার মতবাদ কি ছিল না, কোপারনিকাসের মতবাদকেই তিনি গুরুত্ব দিয়েছিলেন, প্রাধান্য দিয়েছিলেন এবং কোপারনিকাসের এই সূর্য কেন্দ্রিক তত্ত্বকে তিনি প্রমাণ করে দেন তার নিজের তৈরি শক্তিশালী টেলিস্কোপ বা দূরবীন যন্ত্রের সাহায্যে। তিনি এই সূর্য কেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণা দেখতে পান এবং মানুষের সামনে সেটা তুলে ধরেন। অর্থাৎ কোপারনিকাসের বক্তব্যকেই তিনি প্রাধান্য দেন এবং তার উপরেই ছিল তার সমস্ত গবেষণা। তবে এছাড়াও তিনি আরো একাধিক কিন্তু বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করেছিলেন, যেমন পেন্ডুলামের ঘড়ি। পেন্ডুলামের ঘড়ি আবিষ্কার করার ফলে সামুদ্রিক অভিযানগুলিতে অনেকটা সুবিধা হয়েছিল। এছাড়া 1593 সালে তিনি থার্মোমিটার আবিষ্কার করেন। এছাড়া তিনি আবিষ্কার করেন একটি অত্যাধুনিক যন্ত্র, হাইড্রোস্ট্যাটিক ব্যালেন্স। এই হাইড্রোস্ট্যাটিক ব্যালেন্সের সাহায্যে কোনো বস্তুর ঘনত্ব কিভাবে সঠিকভাবে নির্ধারণ করাও কিন্তু সম্ভব হয়েছিল। অর্থাৎ গ্যালিলিও গ্যালিলির সৌরজগৎ সম্পর্কে মতবাদ ছিল কোপারনিকাসের সূর্য কেন্দ্রিক মতবাদ এবং তিনি তার যে গতিবিদ্যা বা বল বিদ্যা, এগুলির সাহায্যে তিনি কোপারনিকাসের বক্তব্যকে প্রমাণ করেন। এছাড়া তার দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে তিনি শুক্র গ্রহের যে কক্ষপথ সেটি আবিষ্কার করেন। এছাড়া বৃহস্পতি, অনেক দূরে অবস্থিত সেই বৃহস্পতি গ্রহের যে 12টি উপগ্রহ রয়েছে তার মধ্যে 4টি উপগ্রহ তিনি কিন্তু আবিষ্কার করেন। হ্যাঁ, এছাড়া দেখো, তিনি গবেষণা লব্ধ রচনা, অর্থাৎ তিনি কিছু গ্রন্থ রচনা করেন এবং এই গ্রন্থ রচনাগুলি তিনি করেন মাতৃভাষায়। ইতালির যে ভাষা, সেই ইতালীয় ভাষায় তিনি এই গ্রন্থগুলো রচনা করেন। এক কথায় বলা যায় যে মাতৃভাষায় বিজ্ঞান চর্চার তিনি সূচনা করেছিলেন এবং তিনি যে সমস্ত গ্রন্থ লিখেছিলেন, দেখো, ডায়লগ কনসার্নিং দ্য টু নিউ চিপ সিস্টেম, এই গ্রন্থ তিনি রচনা করেন, অফ দ্য ওয়ার্ল্ড। এবং এই গ্রন্থে বিশ্ব ব্রহ্মাণ্ডের গঠনটা কেমন, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী সহ অন্যান্য গ্রহ নক্ষত্রগুলি কিভাবে আবর্তিত হচ্ছে তার একটা স্কেচ, তার একটা পরিকাঠামো বা একটা গঠন কিভাবে হয়, সেই গঠন কাঠামো তিনি কিন্তু তার এই ডায়লগ কনসার্নিং দ্য টু নিউ শিপ সিস্টেম অফ দ্য ওয়ার্ল্ড এই গ্রন্থে তুলে ধরেন। এছাড়াও তিনি আরো একাধিক গ্রন্থ লেখেন, যেমন
দ্য স্টারি মেসেঞ্জার, তারপরে লেখেন দ্য মোস্ট ডায়লগ অন দ্য টু নিউ সায়েন্স, তারপরে তিনি লেখেন ডায়লগ অন দ্য টু সিস্টেম অফ দ্য ওয়ার্ল্ড। এরকম একাধিক গ্রন্থ লেখেন, কিন্তু তার এই সমস্ত মতবাদ ছিল প্রচলিত খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে। তাই পোপ যিনি ছিলেন খ্রিস্ট ধর্মের যিনি প্রধান, সেই পোপ তাকে রোমে ডাকে এবং রোমে তার একটা ইকুইজেশন হয়, ইকুইজেশনের বিচার হয়, অর্থাৎ যে ধর্ম আদালত, সেই ধর্ম আদালতে 1633 সালে গ্যালিলিওর বিচার হয় এবং সেই বিচারে তাকে দোষী সাব্যস্ত করা হয়। বলা হয় তিনি প্রচলিত ধর্মের বিরুদ্ধে মতবাদ রাখছেন, এজন্য তার সমস্ত পুঁথিপত্রকে বাজেয়াপ্ত করা হয় এবং তাকে কারাদণ্ড দেওয়া হয়। 69 বছর বয়সে তিনি কারাদণ্ডে দণ্ডিত হন। কিভাবে কারাদণ্ডে দণ্ডিত হন? যে বাকি যতদিন তিনি বেঁচে থাকবেন তিনি এই কারাগারেই থাকবেন। কারাগারের অন্ধ ঘুপচি কক্ষে তিনি সূর্যের আলো দেখতে না পেয়ে একটা সময় অন্ধ হয়ে যান এবং এবং জীবনের এই শেষ দিকে এসে তিনি নানা রকম কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন 1642 সালের 8ই জানুয়ারি। তার মৃত্যুর পর তার যারা অনুগামী ছিলেন, সেই অনুগামীরা তার মৃতদেহকে কবর দিতে চেয়েছিলেন, কিন্তু সেই সময় পোপ তৃতীয় আরবান তিনি বিরোধিতা করেন। ফলে তার যে মৃতদেহ, আধুনিক বিজ্ঞানের জনক সেই গ্যালিলিও গ্যালিলির কিন্তু শেষকৃত্য করা সম্ভব হয়নি। যাই হোক, গ্যালিলিও গ্যালিলি বিজ্ঞান চর্চার ইতিহাসে, বিজ্ঞান বিপ্লবের ইতিহাসে এক অনন্য নাম। তিনি যে মতবাদটা দিয়ে গিয়েছিলেন সেটা বৈপ্লবিক ছিল, তবে তার এই মতবাদ ছিল কিন্তু কোপারনিকাসের বক্তব্যেরই প্রতিধ্বনি। তিনি কোপারনিকাসের সূর্য কেন্দ্রিক মতবাদের উপরে গুরুত্ব দেন এবং এই মতবাদটা তিনি প্রমাণিত করেন গতিবিদ্যা এবং বলবিদ্যার সাহায্যে এবং তার আবিষ্কৃত দূরবীক্ষণ বা শক্তিশালী টেলিস্কোপ যন্ত্রের সাহায্যে তিনি এই সূর্য কেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণা প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি শুক্র গ্রহের গতিপথ, এছাড়া বৃহস্পতির উপগ্রহ এগুলো আবিষ্কার করেন। এছাড়া তিনি হাইড্রোস্ট্যাটিক ব্যালেন্স যন্ত্র আবিষ্কার করে বস্তুর ঘনত্ব নির্ণয় করেন। এছাড়া পেন্ডুলামের ঘড়ি আবিষ্কার করে সামুদ্রিক যাত্রায় তিনি অনেকটা সাহায্য করেছিলেন। এই সমস্ত কিছু করেছিলেন বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি এবং তার যে একাধিক গ্রন্থগুলো রয়েছে তার মধ্যে তিনি যে যখন কারাদণ্ডে দণ্ডিত হন সেই কারাগারে বসে তিনি একটা গ্রন্থ লিখেছিলেন দা টু নিউ সায়েন্স। এই গ্রন্থে তার যে 40 বছরের যে গবেষণা, সেই গবেষণা তিনি তুলে ধরেন তার এই দা নিউ সায়েন্স গ্রন্থে এবং এইভাবে আধুনিক বিজ্ঞানের জনক গ্যালিলিও গ্যালিলি একাধিক অবদান রেখে গেছেন বিজ্ঞানের ক্ষেত্রে, নতুন পথ দেখিয়েছেন জ্যোতির্বিদ্যার অগ্রগতিতে। তা এই ছিল সংক্ষিপ্ত আলোচনা। এরপরে আমরা অন স্ক্রিনে এর যে অ্যান্সার শিট রয়েছে তা নিয়ে আলোচনা করব। গ্যালিলিও গ্যালিলি সম্পর্কে টিকা লিখুন। আধুনিক বিজ্ঞানের অগ্রগতিতে গ্যালিলিও গ্যালিলির অবদান উল্লেখ করুন। 4 বা 8 এর জন্য তোমরা পড়বে। আধুনিক বিজ্ঞানের উৎপত্তির ক্ষেত্রে যে সকল বিজ্ঞানী অসামান্য অবদান রেখেছেন তাদের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য ছিলেন ইতালির বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী, গণিতজ্ঞ, দার্শনিক গ্যালিলিও গ্যালিলি 1564 থেকে 1642। গ্যালিলিও নিজের পরীক্ষালব্ধ বিজ্ঞান ভিত্তিক যুক্তিবাদী মতবাদ প্রচার করে সৌরজগৎ সম্পর্কে ইউরোপে প্রচলিত কুসংস্কারাচ্ছন্ন মতবাদের মূলে কুঠারাঘাত করেন। তাকে দৃশ্যমান জ্যোতির্বিদ্যার জনক বিধায় ভূষিত করা হয়। আধুনিক বিজ্ঞানের অগ্রগতিতে গ্যালিলিও গ্যালিলির অবদান। প্রথমে রয়েছে সৌরজগৎ সম্পর্কে মতবাদ। গ্যালিলিও জ্যোতির্বিদ্যা বিষয়ক আধুনিক মতবাদ প্রকাশ করেন। তিনি সৌরজগতের গঠন সম্পর্কে কোপারনিকাসের বক্তব্যকে সমর্থন করে বলেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রে অবস্থান করছে সূর্য এবং পৃথিবী সহ অন্যান্য গ্রহ উপগ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। তিনি গতিবিদ্যা বলবিদ্যার সাহায্যে তার বক্তব্যের সত্যতা প্রমাণ করেন। তিনি দূরবীক্ষণ বা টেলিস্কোপ যন্ত্র আবিষ্কার করলে দূর মহাকাশে বহু অজানা জ্যোতিষ্ক মানুষের চোখের সামনে দৃশ্যমান হয়ে ওঠে। তিনি নিজের আবিষ্কৃত যন্ত্রের সাহায্যে শুক্র গ্রহের কক্ষপথ এবং বৃহস্পতির 4টি উপগ্রহ আবিষ্কার করেন। প্রযুক্তিগত আবিষ্কার। গ্যালিলিও একটি উন্নত দূরবীন বা টেলিস্কোপ আবিষ্কার করেন। এই যন্ত্রের দ্বারা চাঁদ ও শুক্র গ্রহের গতিবিধি জানা সম্ভব হয়েছিল।
তার আবিষ্কৃত পেন্ডুলাম ঘড়ি সামুদ্রিক অভিযানে সহায়তা করেছিল। গ্যালিলিও হাইড্রোস্ট্যাটিক ব্যালেন্স যন্ত্রটির আবিষ্কার করেন। এর দ্বারা বস্তুর ঘনত্ব নির্ধারণ করা যায়। এছাড়া 1593 খ্রিস্টাব্দে গ্যালিলিও এক ধরনের থার্মোমিটার আবিষ্কার করেন। তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর বায়ুপূর্ণ কুণ্ডটির বা বাল্বের প্রসারণ সংকোচন ঘটে, ফলে তাপমাত্রা নির্ধারণ করা সম্ভব হয়। গবেষণালব্ধ রচনা: গ্যালিলিও নিজের মাতৃভাষায় ইতালিতে কয়েকটি গ্রন্থ রচনা করে মাতৃভাষায় বিজ্ঞান চর্চার পথ খুলে দেন। তিনি নিজের গবেষণায় প্রাপ্ত তথ্য কয়েকটি গ্রন্থে লিপিবদ্ধ করেন। তার লেখা ডায়ালগ কনসার্নিং দ্য টু নিউ চিপ সিস্টেম অব দ্য ওয়ার্ল্ড গ্রন্থটি বিশ্ব ব্রহ্মাণ্ডের গঠন সম্পর্কিত চিন্তা জগতে তীব্র আলোড়ন তুলেছিল। গ্যালিলিওর এই গ্রন্থটিকে অনেকে দ্য গ্রেট ম্যানিফেস্টো অব দ্য নিউ সায়েন্স বলে অভিহিত করেছেন। তার অন্যান্য উল্লেখযোগ্য রচনাগুলি হল দ্য স্টারি মেসেঞ্জার, দ্য মোস্ট ডায়ালগ অব দ্য টু নিউ সায়েন্স, ডায়ালগ অন দ্য টু সিস্টেম অব দ্য ওয়ার্ল্ড প্রভৃতি। ইকুইজিশনের বিচার: গ্যালিলিওর জীবনের অন্তিম পরিণতি একেবারেই সুখের হয়নি। তিনি কোপার্নিকাসের বক্তব্যকে সমর্থন করেন। জীবনের শেষ পর্বে তাকে স্বয়ং পোপ ডেকে পাঠিয়ে তিরস্কার করেন। গ্যালিলিওর বক্তব্য বাইবেলে বর্ণিত বক্তব্যের বিরোধী হওয়ায় রোমান ধর্ম আদালত বা ইনকুইজিশন তাকে দোষী সাব্যস্ত করে 1633। গ্যালিলিও শেষ পর্যন্ত চার্চের চাপের কাছে নতি স্বীকারে বাধ্য হয়ে জানান যে তিনি যা বলেছেন তা ভুল। কোপার্নিকাসের বক্তব্য ভুল, কিন্তু গ্যালিলিও চার্চের চাপের কাছে নতি স্বীকার করলেও তার তত্ত্ব ভবিষ্যৎ বিজ্ঞানের পথকে মসৃণ করেছিল। শেষ জীবন: বিচারে দোষী সাব্যস্ত হওয়ার পর 69 বছর বয়সী বৃদ্ধ গ্যালিলিওকে বাকি জীবনের জন্য কারাদণ্ড দেওয়া হয়। বন্দী থাকাকালে গ্যালিলিও টু নিউ সায়েন্স নামে যে সুবিখ্যাত গ্রন্থটি রচনা করেন, যেখানে তিনি তার বিগত 40 বছরের কার্যাবলীকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন। বন্দী অবস্থায় দিনের পর দিন প্রতিক্রিয়াশীল চার্চের অত্যাচারে শেষ পর্যন্ত তিনি অন্ধ হয়ে যান। ক্রমে নানা কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে গ্যালিলিও 1642 খ্রিস্টাব্দের 8 জানুয়ারি মৃত্যুবরণ করেন। পোপ তৃতীয় আরবানের বাধা দানের ফলে গ্যালিলিওর অনুগামীরা তার মৃতদেহ যথাযোগ্য মর্যাদার সঙ্গে সৎকার করতে ব্যর্থ হন। তো এই ছিল গ্যালিলিওর অবদান আধুনিক বিজ্ঞানে। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই ইতিহাস সাবজেক্টের সেকেন্ড সেমিস্টারের সমস্ত প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। ভিডিওগুলি অবশ্যই দেখে নিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।